এখন আমরা যে তৃতীয় স্লাইডে চলে যাব আমরা সেটা হচ্ছে যে what do if your US citizenship application is dead. USCIS is so specific on how the form is completed. শুধু ফর্মটা একজন ডাক্তারকে দিয়ে পূরণ করে নিয়ে গেলেই কিন্তু হবে না, এখানে ওরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে যে ওখানে কি লেখা আছে। এখন আমরা যে তৃতীয় স্লাইডে চলে যাব আমরা সেটা হচ্ছে যে what do if your US citizenship application is dead. মনে করেন আপনি সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করেছেন, এটা ডিনাই হচ্ছে, মানে এটাকে তারা ইগনোর করেছে, বা ইগনোর না, আই মিন ডিনাই করেছে না, তার মানে কি এটাকে প্রত্যাখ্যান করেছে আমি যদি বলি সঠিক বাংলায়, তাহলে আপনার কী করতে হবে। অ্যাবাউট দ্যাট আমাদের অ্যাটর্নি এখন কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। স্লাইড নাম্বার 3। Yes. So let's say you have a parent who applied for their U.S. citizenship with the waiver. To go back to that form, one thing I want to point out is the N648, which is completed by the doctor. It's a form that's highly scrutinized by the officer. So it's very important that it be filled out correctly, if possible, reviewed by an attorney. Of course, the attorney cannot advise on, what the doctor should or should not write, because that is the doctor's opinion, the doctor's medical opinion. Attorneys are not doctors, most of them usually, so they cannot give a medical opinion. However, because USCIS is so specific on how the form is completed, it might be best to have an attorney review it, because it might be one word here or there that might get that form rejected. So, for example, what I often see in my experience is that the doctor will list that perhaps that the applicant has Alzheimer's, which frequently is the case, or dementia, but a lack of education, and that's why they cannot study for this test or learn a new language. That form would be rejected because although in fact it is the Alzheimer's or the dementia that is preventing the applicant from learning the new language, the fact that the doctor added the language about the applicant having a lack of education, it becomes unclear which one is it. Is it the dementia or is it the lack of education? Because a lack of education is not going to exempt anyone from taking any of the tests. So, this is just an example of what I've seen in my experience, but this is why it's very important to maybe seek the help of a legal professional if you are, applying for the medical exemption. দর্শক, এই যে কথাগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ। যারা এই মেডিকেল ডিসেবিলিটি নিয়ে আপনারা সিটিজেনশিপের জন্য আপনি প্রক্রিয়া যাবেন, উনি বলছেন একজন দক্ষ লয়ারের মাধ্যমে আপনি করেন, তাতে সুবিধা হবে আপনার অনেক কিছু থাকে পিন পয়েন্টের। আমাদের নিকি যদি একটু বলতেন, এটা খুবই জরুরি একটা কথা বলেছেন আমাদের অ্যাটর্নি সুরিয়া। জি, এখন বললেন যে আমরা যে বারবার বলছি যে আপনার যদি মেডিকেল ডিসেবিলিটি থাকে তাহলে আপনি সেই ফর্মটা নিয়ে সিটিজেনশিপ পরীক্ষায় যেতে পারেন। এখন শুধু ফর্মটা একজন ডাক্তারকে দিয়ে পূরণ করে নিয়ে গেলেই কিন্তু হবে না, এখানে ওরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে যে ওখানে কি লেখা আছে। উদাহরণ হিসাবে অ্যাটর্নি সুরিয়া বলেছে যদি কারো অ্যালঝেইমার ডিজিজ থাকে, অ্যালঝেইমার মানে হচ্ছে যাদের বয়স হয়ে যাওয়ার পর ডিমেনশিয়া মানে মনে রাখতে পারেন না, এইটা থাকে, তারপরে আবার ডাক্তার লিখেছে যেহেতু তার এডুকেশন কম সেই জন্য সেই পরীক্ষাটা দিতে পারে না। এটা কিন্তু আমাদের দেশের, বিশেষ করে আমাদের কমিউনিটিতে আমরা এটা বেশি দেখি, কারণ আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা অনেকেই হয়তো
স্কুলের পর্ব শেষ করেননি, কলেজের পর্ব শেষ করেননি, এটা হয়ে থাকে আমাদের কমিউনিটিতে বেশি। কিন্তু ডাক্তার যদি এই কথাটা লিখে যে ল্যাক অফ এডুকেশনের জন্য উনি ইংলিশ শিখতে পারবেন না, এইটা লিখলে কিন্তু কখনোই ওরা সিটিজেনশিপ পরীক্ষায় আপনাকে মাফ করবে না ইংলিশ। সেজন্য ল্যাক অফ এডুকেশন শব্দটা আসতে পারবে না এখানে। একদম ক্লিয়ারলি থাকতে হবে কোন মানে মেডিকেল ডিসএবিলিটির কারণে আপনি ইংলিশ শিখতে পারবেন না। যেমন অনেক রোগ আছে যেগুলাতে আপনার মেমোরি প্রবলেম হয়, আপনি মনে রাখতে পারবেন না ক্লিয়ারলি, সেই কথাগুলো লিখতে হবে। সেই জন্য অ্যাটর্নি সুরিয়া বলেছেন আপনারা যদি এই ডিসএবিলিটি ফর্ম নিয়ে সিটিজেনশিপে যেতে চান তাহলে অবশ্যই একজন দক্ষ লয়ারের সাথে পরামর্শ করে রিভিউ করে তারপর আপনারা সিটিজেনশিপ। ধন্যবাদ নিকি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।